রানী উৎসাহ পেয়ে বলে, সবাই ছবিটার ওপরে কাচের দিকে লক্ষ্য করো, কার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সবাই দেওয়ালে হুমড়ি খেয়ে পড়লো দেখার জন্য। সবাই দেখে কাচের ছবির ঠিক উল্টো দিকের দেওয়ালে যে পর্দাটা লাগানো আছে তাতে যে দুর্গা মায়ের ছবিটা আছে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তিনু তাড়াতাড়ি বলে ওঠে, এটা তো দুর্গা মায়ের প্রতিবিম্ব। রানী সঙ্গে সঙ্গে বলে, একদম, আর দুর্গা মাকেও তো মহামায়াই বলা হয়, তাই তো? সবাই একসাথে বলে, রানী তখন ব্যাপারটা সবাইকে বুঝিয়ে বলে, দেখো সবাই, শিব বাবার পিঠে সতী মায়ের ছবির সামনের কাঁচে ঠিক ছবিটার উল্টো দিকে দেওয়ালে যে পর্দাটা লাগানো আছে সেই পর্দায় থাকা দুর্গা মায়ের মানে মহামায়া ছবির প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তার মানে লাইন দুটো তো মিলে গেল। তিনু মাথা চুলকাতে চুলকাতে বলে, হ্যাঁ ঠিক তাই। ইস, এতক্ষণ এটা আমার মাথায় আসেনি। মাধব উত্তেজিত হয়ে বলে, তার মানে তিনু, পরের লাইনটা পড়, তাড়াতাড়ি পড়। তিনু, ছায়ার পিছনে যাও, দ্বারের আগল খুলে দাও। এই তার মানে পর্দার পিছনে একটি দরজা আছে। মাধব, দূর, কি বলছিস তুই? এটা একটা বাজে কথা। এই বাড়ির আমি ছেলে আর আমি জানবো না ওখানে একটা দরজা আছে? বৈশালী বলে ওঠে, থামো তো, তুমি কতবার এই ঘরে ঢুকেছ? মাধব সঙ্গে সঙ্গে বলে, তুমি তো নিজেই কি জানতে? কি গো মেজ বৌদি, তুমি কখনো দেখেছো যে এখানে একটা দরজা আছে? মেজ বৌদি ঘাড় নেড়ে বলে, দেখো, আমি তো বেশি ওপরে উঠতাম না। যখন এখানে আসতাম তখন তো নিচের তলাতেই থাকতাম। এখানে তো মা আর বড়দিই বেশি আসা যাওয়া করতো, তাই না বৈশালী? বৈশালী, হ্যাঁ মেজদি ভাই, তুমি ঠিকই বলেছ। আমিও তো বেশি ওপরে উঠতাম না। মাঝে মাঝে বাবা মহাদেবকে প্রণাম করে চলে যেতাম। এখানটা তো ছিল বড়দির একচ্ছত্র আধিপত্য, অত লক্ষ্য করিনি বাবা। বরাবরই তো দেখেছি ওখানে পর্দাই টাঙানো আছে। তিনু, ওরে থাম তোরা, পর্দাটা সরিয়ে দেখলেই তো হয়। পর্দাটা কিভাবে টাঙানো আছে ওরা ঠিক বুঝতে পারছে না। পেরেক দিয়ে চারদিকে আটকানো আছে, তার ওপর মাঝে মাঝে পেরেক মারা আছে। তিনু ও মাধব পেরেকগুলো খুলতে চেষ্টা করেও খুলতে পারল না। এরই মধ্যে মনোজ ও দীপক এসে যা বিশুদার শরীরটা খুব খারাপ লাগছে, তাই তিনি তিনুদের বাড়িতে বিশ্রাম নিতে গেছেন। গ্রামের লোকেরা একটু বিশ্রাম নিয়ে পরে আসবে। তিনুর মা সবার জন্য কিছু শুকনো খাবার পাঠিয়ে দিয়েছেন। সে খাবারগুলো সবাইকে আগে খেয়ে নিতে বলল ওরা। এই সময় মাধব মনোজ জানালো কিভাবে রানী পরের ধাঁধাটার উত্তর পেয়ে গিয়েছে। সব শুনে মনোজরা আগে সবাইকে খেয়ে নিতে বলল, আর ওরা নিজেরা কাজে লেগে পড়ল। সবাই মিলে যখন বারান্দার বাইরে খেতে ব্যস্ত তখন মনোজ আর দীপক ছুটে এসে জানালো সত্যি সত্যি পর্দার পিছনে একটি দরজা আছে। সবাই খাওয়া ছেড়ে তাড়াতাড়ি উঠে গিয়ে দেখে সত্যিই পর্দার পিছনে একটা দরজা আছে। দরজার চাবি কারোর কাছে নেই, তাই তালাটা ভাঙতেই হলো। কিন্তু চট করে কেউ ভেতরে প্রবেশ করতে সাহস পেল না, কেননা শেষের দুইটো লাইন লেখা আছে, দ্বারের পিছনে যাও, রুদ্রের বাহনকে খুঁজে পাও। সবাই ভয় পাচ্ছে, যদি ঘরটা খোলার সাথে সাথে সাপ বেরিয়ে আসে তাহলে কি হবে? রুদ্রের বাহন বলতে তো সাপকেই বোঝানো হয়। পুলিশের জন্য অপেক্ষা করবে না, নিজেরাই কপাটটা খুলবে বলে ঠিক করলো।
সেই নিয়ে তর্ক আরম্ভ হলো। শেষ পর্যন্ত ঠিক হলো কপাটটা খুলে দেখাই যাক কি হয়। না হয় কপাটটা খুলে সবাই মিলে বেরিয়ে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করে তারপর থাকলে সবাই মিলে ওরা ঘরের ভিতরে ঢুকবে। সেই মতো সবাই দেখলো কপাট খোলার পর কিছুই হলো না। তাই আস্তে আস্তে সবাই দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু ঘরটার ভীষণ অন্ধকার। সবাই টর্চের আলো ভিতরে ফেললো, কিন্তু ঝাপ ঝাপ অন্ধকার ছাড়া কিচ্ছু সেইভাবে বোঝা যাচ্ছে না। মনোজ, দীপক, মাধব ও তিনু আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে দেখে ভিতরে কোনো জানালা আছে কিনা। ওরা দেখলো ঘরটা বেশ খালিই আছে, কিন্তু মাঝে মাঝে কিছু ট্রাঙ্ক আছে, কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। দুটো জানলা আছে, অনেক দিন বন্ধ থাকার জন্য আটকে গিয়েছে, কিছুতেই খোলা যাচ্ছে না। মেজ বৌদি ও বৈশালী ভয়ে ওই ঘরে ঢুকতেই চাইছে না। জানালা দুটো খোলার জন্য মনোজ আর দীপক নিচ থেকে আরও লোক ডাকতে চলে গেল, কিন্তু রানী সাহসে ভর করে টর্চটা নিয়ে যেই ওই ঘরের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে যায়। দরজাটা হঠাৎ বন্ধ হওয়ার ফলে ভয়ে রানীর হাত থেকে টর্চটা মেঝেতে পড়ে যায়। রানী আর্তনাদ করে ওঠে। রানীর গলা শুনে তিনু ও মাধব রানীকে অনেক ডাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এদিকে মাধবরাও টর্চটা জ্বালবার চেষ্টা করছে, কিন্তু টর্চটা কিছুতেই জ্বলছে না। চারিদিকে ভীষণ অন্ধকার। তিনু আর মাধব কি করবে ভেবে পায় না। অন্ধকারে ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু হঠাৎ